এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন কোড নাম্বার 14-তে আজ প্রথমেই বায়োলজিক্যাল এস সারপ্লাস ট্রান্সফার নিয়ে মামলা ছিল। প্রথম অর্ধে শুনানি শেষ হচ্ছে, ব্রেকের পর বা টিফিনের পর দুটোর পর আবারও দ্বিতীয় অর্ধে শুনানি শুরু হবে। প্রথম অর্ধের শুনানিতে ভাবগতি বোঝা হলো মূলত যে বিষয়টি উঠে এলো যে অনৈতিক, ডেটহীন, সিগনেচারহীন একটি এসওপির সঙ্গে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 আরটি অ্যাক্ট এবং ট্রান্সফার পলিসির ভায়োলেশন বা কন্ট্রারি রয়েছে, এটাই মূলত আজ শুনানিতে উঠে এলো। তো প্রথমেই আপনারা দেখেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট, মোস্ট সিনিয়র অ্যাডভোকেট, তিনি এই নিয়ে বিস্তারিত বলেন। ট্রান্সফার রুলস কী রয়েছে, কাউন্সিলের ট্রান্সফার রুলস কী রয়েছে, রেশিওর কথা তুলে ধরেন, 40:1 150-এর পরে বা মূল ট্রান্সফার রুলস কী কী রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সারপ্লাস ট্রান্সফার রুলস কী কী রয়েছে সেটাও বিস্তারিত আলোচনা করেন। তো অ্যাকাডেমিক ইয়ার হিসাবে ফেব্রুয়ারিতে প্রথম ট্রান্সফার হওয়ার প্রয়োজন, ডিসেম্বরে আবেদন করবে, ফেব্রুয়ারিতে ট্রান্সফার হবে অ্যাকাডেমিক ইয়ার শুরু হওয়ার প্রথম দিকেই, এবং পিএইচ বা হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিটা এখান থেকে বাদ যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করেন। এবং বিফোর আরটি অ্যাক্টে আগে যে ট্রান্সফার পলিসি ছিল, আরটি অ্যাক্ট আসার সময় রেশিওর প্রশ্ন আসে, আর তার আগে ট্রান্সফার পলিসি ছিল, সেই বেসিক ট্রান্সফার পলিসি কখনোই পরিবর্তন হয় না আরটি অ্যাক্ট আসলেও, সেটাও বলেন। কিন্তু জজ বারবার প্রশ্ন করেন তাহলে ট্রান্সফার কারা হবে, যে লাস্ট জয়েন করেছে সে ট্রান্সফার হবেন। অ্যাডভোকেটের নিকট থেকে বারবার উত্তর গেল, জজ জিজ্ঞেস করেন এবং শেষে তিনি টেকনিক্যাল যে পয়েন্টগুলো, এক ন্যাশনাল এডুকেশন পলিসি, এই সমস্ত টেকনিক্যাল জায়গা বলে প্রায় 5-7 মিনিট বলেই প্রেয়ার, ইন্টারিম অর্ডার প্রেয়ার করে চলে যান। এবং উনি আইটেম নাম্বার 2 হয়ে দাঁড়িয়েছিলেন এবং আইটেম নাম্বার 5 and 6 সুবীর সান্যাল, যিনি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এডুকেশনের বর্তমান অ্যাডভোকেট, তিনি গভর্নমেন্টের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছেন। তো এখানে তিনি শুরু করেন সোকল যে এসওপি দিয়েছে সেখানে বায়োলজিক্যাল এজ নিয়ে, ওটা তিনি টাচ করবেন না বলেছেন, কারণ সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওটা নিয়ে আলোচনা করেছেন। এসওপি নিয়ে বলেন এবং রিভাইজ এসওপি নিয়ে আবেদন করতে হবে, সেটা নিয়ে বলেন যে রিভাইজ এসওপি যার কোনো ডেট নেই, যার কোনো সিগনেচার নেই, সেটা নিয়ে তিনি বিস্তারিত বিষয়টি বলেন। হঠাৎ করে আসলো রিভাইজ এসওপিতে কীভাবে সিনিয়র জুনিয়র আবেদন করবে সেটাই বলা হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো বললেন যে সিনিয়র এতদিনের মধ্যে আবেদন করবে, 3, 4 কি 5 আগস্টের মধ্যে, এবং 6 তারিখের পরেই জুনিয়র আবেদন করবে, ইত্যাদি ইত্যাদি। এবং নোটিফিকেশান কে দিয়েছে, ইস্যুড অথরিটিকে, নো সিগনেচার, অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্ট ইনস্ট্রাকশনে হয়ে গেল, কিন্তু গভর্নমেন্ট কোনো অ্যাপ্রুভ নেই, কোনো ডেট নেই, সেই নিয়ে ব্যাপক হারে প্রশ্ন তোলেন। এটাই সবচেয়ে বড় জায়গা ছিল। এছাড়াও উনি আরটি অ্যাক্ট দেখানে, আরটি অ্যাক্টের খুব ভালো জায়গায় গিয়ে তিনি প্রশ্ন করেছেন। উনি প্রশ্ন করেছেন যে একটি স্কুলে 1 to 5, ধরুন 5টা ক্লাস রয়েছে, 60 জন টিচার রয়েছে, রেসপেক্টিভলি ক্লাসে 13 জন, 14, 15, 16 জন করে টিচার রয়েছে, তাহলে প্রত্যেকটা ক্লাসে একটা করে টিচারের প্রয়োজন। কিন্তু 60 জন স্টুডেন্ট থাকার জন্য সেখান থেকে হেড টিচার ধরে 3 জনকে রেখে বাকি 2 জনকে, একজনকে সারপ্লাস করে দেওয়া হচ্ছে। সেখানে পার ক্লাস অনুযায়ী কোনো টিচার পাওয়া যাচ্ছে না, তাহলে আর দুটো ক্লাস কীভাবে ক্লাস হবে, দুটো ক্লাস কি একসঙ্গে ক্লাস হবে? এই প্রশ্ন তিনি তুলে ধরেন যে পার ক্লাস একজন করে টিচার প্রয়োজন। তিনি সেন্ট্রাল রুলস এবং স্টেট রুলসের কথা তুলে ধরেন। সেন্ট্রাল রুলসে সেটি বলা আছে, তাহলে সেন্ট্রাল রুলস আর স্টেট রুলসের মধ্যে এখানে কন্ট্রারি তৈরি হচ্ছে। এবং তিনি হেডমাস্টারের কথা তুলে ধরেন যে 150-এর উপরে স্টুডেন্ট হলে একজন পার্মানেন্ট হেড টিচার পাবে, আর তার আগে হলে কোনো পার্মানেন্ট হেড টিচার পাবেন না, সেই বিষয়টিও উনি প্রশ্ন তোলেন। এটা কেন হবে? হেড টিচার সারপ্লাস হবে না, আর হেড টিচার যদি সারপ্লাস না হয় তাহলে তো সেখানে একটা ভায়োলেশন তৈরি হচ্ছে। 100 পরে সে হেডমাস্টার পাবে, তার আগে কোনো হেডমাস্টার পাবে না, হেডমাস্টাররা কেন সারপ্লাস ট্রান্সফার হবে না, সেই বিষয়েও প্রশ্ন তোলেন। এবং একটি ক্লাসে 60 স্টুডেন্ট থাকলে 2টি টিচার লাগবে, কারণ 40:1 যদি 150-র পরে হিসাব হয়, 150-র পরে হিসাব হওয়া মানে কোনো ক্লাসে যদি 60টা স্টুডেন্ট থাকে তাহলে সেকশন এ আর বিতে ভাগ করা হয়, 40 জনের জন্য একজন টিচার, আবার সেই ক্লাসে সেকশন ভাগ করার জন্য আরেকজন টিচার প্রয়োজন, সেটা 5 জন হোক আর 10 জন হোক আর 20 জন হোক। এই বিষয়টি তিনি তুলে ধরেন। রিক্রুটমেন্ট রুলস, এইচটি যে রুলস রয়েছে সেই বিষয়টা বলেন, এবং সেন্ট্রাল অ্যাক্ট এবং স্টেট অ্যাক্টে কী রয়েছে এই বিষয় নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। এবং বিভিন্ন স্কুলের উদাহরণ তিনি টেনে আনেন, সেই পার ক্লাস অনুযায়ী যে টিচারের প্রয়োজন সেটা বলেন। পসিবল ক্লাসভিত্তিক টিচার, যদি ক্লাসভিত্তিক টিচার না থাকে তাহলে কি করে একজন টিচারকে 3টে ক্লাস বা 2টো ক্লাস নিয়ে একসঙ্গে ক্লাস নেবে? এটা সম্পূর্ণ, এটা তো রাইট টু এডুকেশন পলিসি ভায়োলেশন হচ্ছে। এটা যারা স্টুডেন্ট রয়েছে তাদের তো পলিসি ভায়োলেশন বা তাদের তো ক্ষুণ্ণ হচ্ছে, তাদের ফান্ডামেন্টাল রাইট ক্ষুণ্ণ হচ্ছে। তো জজ তখন প্রশ্ন করলেন যে সারপ্লাস তাহলে কীভাবে হবে? তখন সুবীর সান্যাল বলেন, হু জয়েন লাস্ট, সে যে লাস্টে জয়েন করেছে সে সারপ্লাস হবে। এখানে বায়োলজিক্যাল এজের কথাও তিনি বারবার বলেন। বায়োলজিক্যাল এজটা, হোয়াট ইজ দ্য লজিক?
এখানে সুবীর সান্যাল বারবার তুলে ধরেন। এবং বায়োলজিক্যাল এজের কথা বলতে গিয়ে তিনি আরেকটি কথা তুলে ধরেন যে 2016 রিক্রুটমেন্ট রুলস হয়েছে, সেখানে 21 বছরে একজন চাকরি পেয়েছে, 2021 সালে এসে একজন 30 বছরে চাকরি পেয়েছে। যে 21 বছরে চাকরি পেয়েছে তার চাকরির বয়স 21 আর 9 30 বছর, তার 30 বছর বয়স। আর যে এখন চাকরি পাচ্ছে তার বয়স 32 বছর। সে দুদিন চাকরি পেয়ে সে সারপ্লাস হলো না, সে মেরিটের সাহায্যে চাকরি পেয়ে স্কুল চয়েস করে এনে সে এখন সারপ্লাস হয়ে যাচ্ছে। এটা কিভাবে লজিক হতে পারে? একজনের মেরিটকে এইভাবে কিভাবে লস করা যেতে পারে? এটা একদম মেরিটের অবমাননা করা হচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে তিনি তুলে ধরেন রিক্রুটমেন্টের সঙ্গে কীভাবে মেরিটের উপরে ভিত্তি করে কাউন্সেলিং হয়ে আসেন, এবং সেন্সাস ডিউটি চলাকালীন যে ট্রান্সফার হবে না সেই বিষয়টিও তিনি তুলে ধরেন যে সেন্সাস ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটি নোটিশ দেওয়া হচ্ছে যে সেন্সাস ডিউটি চলাকালীন কোনো ডিস্ট্রিক্ট ট্রান্সফার বা কোনো ধরনের ট্রান্সফার চলবে না। এই বিষয়ে তিনি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কথা বলেন, যেখানে 30:1 রেশিওতে ন্যাশনাল এডুকেশন পলিসি বলছে, কিন্তু RT অ্যাক্ট বলছে 150-এর পরে 40:1, 150-এর আগে 30:1, কিন্তু RT অ্যাক্ট বলছে 40:1। আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কাজ করব, সেখানে ন্যাশনাল এডুকেশন পলিসি বারবার বলছে 30:1। এখানে কথাটুকু বলে হিসাব করেন। বায়োলজিক্যাল ইস্যু দিয়ে বলেন, কিন্তু এখানে দেয়ার ইজ নো কাউন্সিল, এখানে বর্তমান কোনো কাউন্সিল নেই, তাহলে কে এইসবগুলো ঠিক করলো? এইসব বিষয়ে বলেন। এবং তারপরে আরেকজন অ্যাডভোকেট অভ্রপ্রকাশ মজুমদার তিনি আসেন, তিনি ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে কথা বলেন। SOP কন্ট্রারি টু এনি ন্যাশনাল এডুকেশন পলিসি, RT অ্যাক্ট এবং ট্রান্সফার রুলসের সঙ্গে এই SOPর বিরোধ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করেন। তারপরে শামীম আহমেদ স্যার আসেন, তিনিও জিরো এনরোলমেন্ট স্কুল নিয়েও আলোচনা করেন, যে ট্রান্সফারের বিষয়, সর্বশিক্ষা অভিযানের কথা বলেন, সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট টিচারদের ইত্যাদি ইত্যাদি বিষয়, এবং সরকার পক্ষে এবং এলাহাবাদ হাইকোর্টের যে জাজমেন্ট সেটা নিয়ে কিছু আলোচনা করেন। বিভিন্ন হাইকোর্টের জাজমেন্ট নিয়ে শামীম আহমেদ স্যার আলোচনা করেন। এবং সরকার পক্ষে শেষে রিসেসের আগে টিফিনের পর আবার শুনানি হবে, সরকার পক্ষে কী দাবি ছিল সেটাও আপনাদের একটু জানিয়ে দিই। সরকারের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বললেন যে আমাদের আরও 2-1 দিন সময় দেওয়া হোক, কারণ আমরা রেডি হয়ে আসবো আমাদের উত্তর দেওয়ার পরে। এটি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, আমাদের ইনস্ট্রাকশন নেওয়ার প্রয়োজন আছে। তখন বিচারপতি বলেন হয়তো ইন্টারিম অর্ডার চাইছে, টিফিনের পর আবার শুনানি হবে। একটা ইন্টারিম অর্ডারের দিকে বিচারপতি এগিয়ে যাচ্ছে, না হলে তারা তো 2-1 দিনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবেন। তো এই হচ্ছে মোটামুটি টিফিনের আগে পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।